নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প হলদে চিঠি। শুনতে থাকুন আজকের গল্প হলদে চিঠি। বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে নিছক অভ্যাসেই লেটার বক্সটা খুলল অনিন্দ। একটা লম্বা ধরনের হলদে লেফাফা, উপরে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস এবং চিঠিখানা তারই নামে। না খুলেও অনিন্দ জানে কি লেখা আছে চিঠিতে। সেই ইন্টারভিউয়ের প্রহসন, মাধা প্রশ্নোত্তর, কখনো বা এক পাতা ডিকটেশন লেখা। অল রাইট, ইউ মে গো। সেই যাওয়াই অগস্ত যাত্রা, অর্থাৎ সে পথে ফেরবার দরকার পড়ে না, আর 4 বছরের মধ্যেও পড়েনি। চিঠিটা না খুললেও চলে। পাশের ডাস্টবিনটি উপচে পড়েছে। এই মূল্যবান বস্তুটিকে নিশ্চিন্তেই সেখানে জমা করে দেওয়া যেতে পারে। তবু অভ্যাসেই খুলতে হলো একবার। এবং তারপরেই মেঘহীন আকাশ থেকে এক আকস্মিক বজ্রাঘাত। চিঠির বঙ্গানুবাদ করলে যা দাঁড়ায় তার সংক্ষেপে এই রকম: অমুক তারিখে তোমার সঙ্গে আমাদের সাক্ষাৎকারের সম্পর্ক সূত্রে আমরা সানন্দে তোমাকে জানাচ্ছি যে আগামী 1 মার্চ থেকে অন্যতম কেরানি রূপে তোমাকে এই অফিসে নিয়োগ করা হলো। বেতন। অনিন্দর মাথাটা ঘুরে উঠল একবার। গলিটা যেন নেচে উঠে তাকে প্রদক্ষিণ করে নিল। চিঠিটা তার নামে? হ্যাঁ, তারই নামে। একবার খামের উপরে, আর একবার চিঠির মাথায় টাইপ করা হয়েছে। এমনকি অনিন্দ বানানের হোয়াইটটা পর্যন্ত বাদ পড়েনি। এপ্রিল ফুল? না, এত তাড়াতাড়ি সেটা আসতে পারে না, কারণ আজ 22শে ফেব্রুয়ারি। তাহলে সত্যি সত্যি সেই মিরাকেলটা ঘটেছে। চাকরি পেয়েছে অনিন্দ। আর 4 বছর পরে তপস্যায় সিদ্ধিলাভ ঘটেছে তার। এখনই বাড়িতে ফিরে যাব, চিঠিটা গিয়ে ছুঁড়ে ফেলে দেব বৌদির সামনে। বলবো, আর তোমাকে বাঁকা বাঁকা কথা শোনাতে হবে না, এবার থেকে নিজের পেটের ভাবনা নিজেই ভাববো আমি। কিন্তু এত তাড়াতাড়ি নয়, আগে ধাতস্থ হওয়া যাক একটুখানি। গড়ি থেকে বেরিয়ে বড় রাস্তার উপরেই ফায়ার ব্রিগেডের যে লাল রঙের বাক্সটা রয়েছে সেইখানে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল অনিন্দ। চিঠিটা একবার পড়ল, 2 বার পড়ল, 3 বার পড়ল। চিঠির তলায় কালি দিয়ে যে দুর্বোধ্য স্বাক্ষরটা রয়েছে সেটা বুঝতে চেষ্টা করল। একে রায়, না এসকে রাহা, কিংবা এসকে বোস। ডাক্তার আর বড় অফিসারদের সই কখনোই পড়া যায় না, ওটা ওদের বিশিষ্টতার চিহ্ন। সামনে দিয়ে ইলেকট্রিক ট্রামের একটা প্রথম সংস্করণ ঘোড়ার মতো লাফাতে লাফাতে বেরিয়ে গেল। ওই ট্রামটার দিকে তাকিয়ে সেই লোকাল ট্রেনটার কথা মনে পড়ল তার, যেটাই করে এই চাকরিটার জন্য সে খড়গপুরে ইন্টারভিউ দিতে গিয়েছিল। সেই বেঞ্চি পাতা লম্বা বারান্দায় 3টি চাকরির জন্য 60টি লোকের ভিড়। অনেক ইন্টারভিউ দিয়ে দার্শনিক হয়ে যাওয়া অনিন্দ ভিড় থেকে সরে দাঁড়িয়ে দোতলা রেলিংয়ের কাছে আশ্রয় নিয়েছিল। আদালতের পেয়াদার মতো গলার স্বর সপ্তমে চড়িয়ে একের পর এক নাম ডাকছে বেয়ারা। 8 মাইল দূর পর্যন্ত শোনা যাচ্ছে। নিতান্তই কাঠকালা না হলে অনিন্দর পালাও ফসকাবার জো নেই। তাছাড়া বেঞ্চিগুলোতে বসে কিংবা দেওয়ালে হেলান দিয়ে যারা চুনার পায়রার গন্ধ শুঁকছিল তাদেরও চেঁচিয়ে কথা বলবার মতো কারো উৎসাহ ছিল না। সবাই প্রতীক্ষা করছিল। সকলের মুখেই একটা শ্রান্ত গাম্ভীর্য থমথম করছিল। কেউ কেউ বারবার কপালের ঘাম মুছে ফেলছিল। অভিজ্ঞ অনিন্দ দেখেই বুঝতে পারছিল কার প্রথম ইন্টারভিউ,
কে তার মতো অনেক ঘাটের জল খেয়ে এসেছে। সেদিক থেকে মুখ ফিরিয়ে অনিন্দ তাকিয়েছিল বাইরে। ট্রেনের আসা যাওয়ার আওয়াজে থেকে থেকে গমগম করছে স্টেশন। সাইডিংয়ের ধোঁয়ায় কালো হয়ে আছে আকাশ। নানা সুরে ইঞ্জিনের তীক্ষ্ণ আর্তনাদ আসছে। একটু দূরে লন আর বাগান নিয়ে অফিসারদের কোয়ার্টার্স। তাদেরই সামনে দুটো অ্যাংলো ইন্ডিয়ান ছোট ছোট ছেলে মেয়ে কালো প্যারাম্বুলেটারে যেন একটা সাদা মোমের পুতুল ঠেলে নিয়ে চলেছে। একজোড়া ফলন্ত রাধাচূড়ো গাছের গায়ে হলুদের রং। এক জায়গায় ঘাসের উপর শুয়ে শুয়ে গোটা তিনে গরুর নিশ্চিন্ত জাবর কাটা। আরো দূরে কালো ফিতের মতো পথের উপর দাঁড়িয়ে থাকা ঝকঝকে নীল রঙের একখানা মোটর গাড়ি। অনেক ইন্টারভিউ দিয়েছে অনিন্দ। কলকাতার এয়ার কন্ডিশন অফিসে, কোথাও অন্ধকার ঘুপচি ঘরে, কোথাও বা দুপুরের রোদে গনগন করে জ্বলতে থাকা টিনের ছাউনির তলায়। কিন্তু চাকরি না পাওয়ার সঙ্গে সঙ্গে অথবা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসা মাত্রই সেই সব ঘর, তাঁদের পরিবেশ কোনো গভীর পুরনো ইদারার কালো জলের ভিতর একটা শুকনো পাতা ঝরে পড়বার মতোই মিলিয়ে গেছে। চোখের দৃষ্টিকে ধারালো আর উগ্র করে তাদের কখনোই খুঁজতে যায়নি অনিন্দ। কিন্তু ইদারার সেই কষকালি মতো জলের থেকে আজ খড়গপুরের সেই দিনটা হঠাৎ তার সবটুকু নিয়ে উড়ে এলো। শুকনো পাতা নয়, প্রজাপতি হয়ে ডানা মেলল তার চোখের সামনে। কিছুক্ষণ মগ্ন হয়ে অনিন্দ ফায়ার ব্রিগেডের লাল বাক্সটার গায়ে তেমনই ঠেসান দিয়ে দাঁড়িয়ে রইল। সেই 60 জন মানুষের তখনকার বর্ণহীন ভিড়ের মধ্যে থেকে আরো দুটো মুখকে খুঁজে বের করবার চেষ্টা করতে লাগলো সে। 3টে পোস্টে আর 2 জন কে এলো? সেই যে অল্প টাক পড়া ভদ্রলোক এক মনে ডুবে বসেছিলেন খবরের কাগজের পাতায়, সেই সোনার চশমা আর পাতলা আদির পাঞ্জাবি পরা ছেলেটি, যাকে দেখে অনিন্দ ভেবেছিল চাকরির ইন্টারভিউ না দিয়ে এই কোনো ফিল্ম স্টার হতে চেষ্টা করে না। কিংবা লম্বা চওড়া স্পোর্টসম্যান চেহারার ছোকরা, যে ট্রাউজারের 2 পকেটে হাত পুরে আর ভারী জুতোর মজপচানি তুলে পায়চারি করে বেড়াচ্ছিল করিডোরের এই প্রান্ত থেকে ও প্রান্তে। ভেবে লাভ নেই, 7 দিন পরেই চক্ষু আর কানের বিষাদ মিটে যাবে। ফুটপাতে একটা ফিরিওয়ালা কতগুলো কাগজে সাপ নিয়ে চলেছিল। তাদেরই একটা খড়মড়িয়ে পায়ের কাছে এগিয়ে আসতেই অনিন্দর চমক ভাঙল। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবার কোনো মানে হয় না। যেখানে রওনা হয়েছিল সেই দিকেই যাওয়া যাক। পকেটে হাত দিয়ে দেখলো বিড়ি ফুরিয়ে গেছে। এগিয়ে গেল সামনের দোকানটার দিকে। 6 পয়সার বিড়ি, 6 পয়সার বিড়ি বলতে গিয়েও সামলে নিলে সে। আজকে একটা বিশেষ দিন। বিয়ে পাশ করবার খবরটা যেদিন প্রথম পেয়েছিল সে এর কাছে কিছুই নয়। আর বিয়ে পাশ করবার আনন্দ তো কয়েক ঘন্টার মধ্যেই ফিকে হয়ে গিয়েছিল। মনে হয়েছিল এতদিন ছাত্র থেকে তার কোনো ভাবনা ছিল না, কোথাও কোনো দায় ছিল না। এইবারে তাকে নিজের উপরে দাঁড়াতে হবে, চাকরি করতে হবে। দাদার ঘাড়ে আর বসে থাকলে চলবে না। রাত্রে খেতে বসে দাদাই তুলেছিল কথাটা। কি করবি এবার? যদি এমএটা পড়া যায়। মুরুকুঞ্জকে দাদা বলেছিল, পাস কোর্সে বেরিয়ে সিট পাবি পোস্ট গ্রাজুয়েটে, পলিটিক্যাল সায়েন্স কিংবা অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে। হয়েছে, আর দরকার নেই। একটা চাকরি বাকরির চেষ্টা দেখো তার চাইতে। তারপরে 4 বছর কেটে গেছে। একবার একটা টেম্পোরারি কাজ জুটেছিল 6 মাসের। কিছুদিন স্কুল মাস্টারিও মিলেছিল। বাকি সময়টা খুচরো খাচরা টিউশন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রিনিউ করানো আর দরখাস্তের পর দরখাস্ত। এতদিনে প্রতীক্ষার অবসান। অবশ্য শেষ পর্যন্ত যদি পাকা হয় চাকরিটা। পানওয়ালা অনিন্দর ঘুম ভাঙিয়ে দিলে। কি চাইলেন বাবু? পকেটে হাত দিয়ে অনিন্দ দেখল 3 টাকার মতো আছে। আজকে 1 প্যাকেট দামি সিগারেট খাওয়ার বিলাসিতা চিন্তা করা যেতে পারে। গোল্ড ফ্লেক দাও 1 বাক্স।
নোটটা হাত বাড়িয়ে নিয়ে পানওয়ালা বললে, আর 5 পয়সা। কেন? 1 টাকা করেই তো দাম। ও তো ঠিক হ্যাঁ, লেকিন মিলতা নেই, দাম बढ़ गया। পানওয়ালা হাসল। ব্ল্যাক মার্কেট? মনটা বিষিয়ে উঠল সঙ্গে সঙ্গে। যে ঘোরটা লেগেছিল সেটা তরল হয়ে এলো। গোলপ্লেকের প্যাকেটটা ঠকাত করে ফেলে দিয়ে বললে, নাম্বার 10। কিয়া? পানওয়ালা যেন বিশ্বাস করতে পারল না। একেবারে এতখানি পশ্চাৎপসরণ তার কানে অদ্ভুত ঠেকল। নাম্বার 10। পানের দোকানের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট শেষ করল। ট্রামবাসের আনাগোনা দেখল কিছুক্ষণ। বাস স্টপের সামনে 2টি কলেজের ছাত্রী হাসিতে উছলে পড়ছিল। বেশ লাগলো অনিন্দর। দেখল রাস্তার ওপারে গাছটা বকুল, অনেক ফুল ধরেছে তাতে, ঝরেও যাচ্ছে বৃষ্টির গুঁড়োর মতো। এতদিন ধরে এই পথ দিয়ে কতবার এসেছে গেছে, অথচ বকুল গাছটাকে সে লক্ষ্যই করেনি। তারপর সিগারেটটা শেষ হলো, আঙুলে গরমের ছোঁয়া লাগলো। তখন অনিন্দ সামনের ট্রামটাতে উঠে পড়ল। 9:30 বাজেনি, এরই মধ্যে অফিসের ভিড় শুরু হয়ে গেছে। অনিন্দ বসতে পেল না, একটা হাতল ধরে দাঁড়িয়ে রইল পেছনের দিকটায়। আর কদিন পরে তাকেও হয়তো 9:30 অফিসে যেতে হবে, কিন্তু কলকাতার বাসের ট্রামে নয়। সে চাকরি করবে খড়গপুরে। তাকে প্রাণ হাতে করে নিয়ে ভুলতে হবে না এদের মতো। কলকাতায় চাকরি না পেয়ে এদিক থেকে ভালোই হয়েছে অনিন্দর। পরমায়ু কিছুদিন বেড়ে যাবে। উফ, এমনি ভিড়ে, এমনি অমানসিক অ্যাক্রোব্যাটিক করে 10টা 5টা জার্নি করা যায় প্রত্যেক দিন। পরের স্টপে ফোলিও ব্যাগ হাতে ঘরমাক্ত এক ভদ্রলোক উঠে এলেন। বয়স 40 পেরুনো, শরীর একটু মোটার দিকেই। করুণ চোখে একবার সিটগুলোর দিকে তাকালেন, শেষে অনিন্দর পাশেই নড় ধরে দাঁড়িয়ে গেলেন। বড় বড় ক্লান্ত নিঃশ্বাস পড়ছে। অনেকটা দৌড়ে এসেই ট্রাম ধরেছেন মনে হলো। অনিন্দর চিন্তাটাই যেন বেরিয়ে এলো তার মুখ থেকে। 7 সকালে বেরিয়েও ট্রামে বসতে পাইনে মশাই। ওফ, কি যে হয়েছে কলকাতায়। এতদিন এসব আলোচনায় অনিন্দর কোনো অংশ ছিল না। এই মানুষগুলোর দোলায়মান অবস্থা দেখে দূর থেকে হিংসে হয়েছে। কখনো কখনো কোনো দিন ডালহৌসি স্কোয়ার ফেরত ট্রামে বাসে বিকেলে এদের দোলায়মান অবস্থা দেখে অনুকম্পায় মন ভরে গেছে তার। আজকে এই ভদ্রলোককে, ট্রামের এই অফিস যাত্রী প্রতিটি মানুষকে আপনার জন বলে বোধ হলো যেন। তৎক্ষণাৎ অন্তরঙ্গ হয়ে উঠল সে। আমরা যারা কলকাতার বাইরে চাকরি করি। অনিন্দ হাসল। বেশ আছি আমরা, আপনাদের মতো বাদুড় ঝুলতে হয় না। ভদ্রলোক মোটা সেলের চশমার ভেতর দিয়ে ঘোলাটে চোখে অনিন্দের দিকে চাইলেন। কোথায় কাজ করেন আপনি? খড়গপুর, সাউথ ইস্টার্ন রেলে। প্রত্যেকটা কথা স্পষ্ট করে উচ্চারণ করল অনিন্দ, আলাদা করে জোর দিলে প্রত্যেকটার উপরে। আজ আর সে অকেজো মানুষগুলোর একজন নয়। একটা সরকারি অফিসের সরকারের খাতায় তার নামটা জায়গা করে নিয়েছে এখন। ভদ্রলোককে বিমর্ষ দেখালো। কিছুদিন আগে আমিও বাইরে পোস্টেড ছিলুম মশাই, ঘাটালে। দিব্যি জায়গা, এখনো খাবার দাবার মেলে, বৃষ্টি তো চমৎকার। নদীর ধারে বাড়িটিও পেয়েছিলুম ভালো, কিন্তু কি যে দুর্বুদ্ধি হলো, তদবির করে চলে এলুম কলকাতায়। কিন্তু আর থাকা যায় না এখানে, নরককুণ্ড হয়ে গেছে একেবারে। কথাটা শেষ হবার আগেই সামনের সিট থেকে একজন যাত্রী উঠে পড়লেন। মোটা ভদ্রলোক বিদ্যুৎ গতিতে দখল করলেন তার জায়গাটা। অনিন্দ একইভাবে দাঁড়িয়ে রইল, দেখতে লাগলো। লোক উঠছে নামছে, একজন নামলে 6 জন উঠে পড়ছে সঙ্গে সঙ্গে। অফিস টাইম। এক বুড়ো ভদ্রলোক ঝিমুচ্ছেন বসে বসে, মাথার ছাঁটা চুলগুলো ধপধপ করছে বকের পাখার মতো।
এক হাতে একটা পুরনো ফাইল ধরা রয়েছে, হাতটা শির বের করা, চামড়া কোঁচকানো। বয়স কত হতে পারে? 65 কম নয়। এত বয়স পর্যন্ত নিশ্চয়ই সরকারি চাকরিতে রাখে না, কোনো মার্চেন্ট অফিসেই কি রাখে? এই বুড়ো মানুষ তাহলে কোথায় চলেছেন, কি চাকরি করতে? একটা চিন্তা চমকে উঠল মনে। কার মুখে যেন শুনেছে গল্পটা। রিটায়ার করবার পর ভদ্রলোক নাকি ভয়ানক দমে গিয়েছিলেন। তার মনে হয়েছিল পা ভাঙা রেসের ঘোড়ার মতো দুনিয়ার কাছে একেবারেই অকেজো হয়ে গেছেন তিনি। কেউ আর তাকে চায় না, বাড়িতে ছেলে মেয়ে, স্ত্রী, এমনকি ঝি চাকরের কাছে পর্যন্ত কোনো আর সম্মান নেই তার। দিনের পর দিন মেলাঙ্কোলিয়ায় ডুবে যেতে লাগলেন। খান না, ঘুমন না, কারোর সঙ্গে কথা বলেন না। শুধু বাড়িতে ঘড়িতে টংটক করে 10টা বাজলেই ছটফটিয়ে ওঠেন, যেন মৃত্যু যন্ত্রণার মতো একটা অসহ্য কষ্ট শুরু হয়ে যায় তার। ডাক্তার এলেন, সব দেখে শুনে এক অদ্ভুত প্রেসক্রিপশন নিলেন তাকে। রোজ 9টা বাজলেই দৌড়ে গিয়ে স্নান করবেন, খাবেন, অফিসের জামা কাপড় পরবেন, ট্রামে করে ঝুলতে ঝুলতে চলে যাবেন ডালহৌসি স্কোয়ারে। সেখান থেকে যেখানে খুশি যেতে পারেন, কয়েক ঘন্টা ঘুমিয়েও নিতে পারেন ইডেন গার্ডেনে। তারপর 4টেতে আবার ট্রাম ধরবেন, তেমনই করে ত্রিশূন্যে দুলতে দুলতে বাড়ি ফিরে আসবেন। প্রেসক্রিপশনের নাকি কাজ হয়েছে, বেশ আছেন এখন। দৌড়ঝাঁপ নিয়মিত করে আর দুপুরে 1 ঘন্টা 5 পার্কের ছায়াতে নিরুপদ্রবে ঘুমিয়ে শরীর আগের চেয়ে ভালো হয়েছে। মেজাজও নাকি চমৎকার, অভ্যেস একেই বলে। জীবন্ত ভদ্রলোকের দিকে তাকিয়ে অনিন্দের মনে হলো তিনি নন তো, অথবা তাঁরই দলের আর কেউ। ফলো করে দেখলে মন্দ হয় না। অফিসেই যান নাকি ইডেন গার্ডেনের নীলের পাশে শুয়ে পড়েন কোথাও। সে নিজেও তো একদিন রিটায়ার করবে, সেদিন কেমন দাঁড়াবে তার অবস্থা? অনিন্দর হাসি পেল। চাকরিতে জয়েন করবার আগে রিটায়ারমেন্টের কথা ভাবছে। এখনো সে অনেক দূর। 24 বছর বয়স তার এখন, কম করে আরো 31 বছর। অত পরের কথা এখন না ভাবলেও ক্ষতি নেই। অনেকখানি পথ এখনো সামনে পড়ে আছে। কিন্তু ভদ্রলোককে আর ফলো করা হলো না। 31 বছর পরেকার কথাও নামা চাপা রইল আপাতত। অনিন্দ দেখল সামনে যোগুবাবুর বাজার, এইখানেই নামতে হবে তাকে। অমরেশের বসবার ঘরে আড্ডা জমেছে। দলের আরো 2 জনও এসে গেছে আগেই। অমরেশ তার নতুন উপন্যাস পড়ে শোনাচ্ছে। তক্তপোষের ময়লা তাকিয়াটায় কনুই রেখে আধশোয়া ভঙ্গিতে বিড়িতে টান দিচ্ছে মনোরঞ্জন। আর অরুণাভ ঠিক সেই একই ভঙ্গিতে হাঁ করে আছে কাকের মতো। অমনি বিশ্রী বোকাটে ভাবে দাঁত বের করে তাকিয়ে থাকাই ওর স্বভাব। দরজার কাছে দাঁড়িয়ে পড়ল অনিন্দ। একটি মেয়ে, খুব সম্ভব নায়িকা, এই মুহূর্তে পটাশিয়াম সায়ানাইড খেতে যাচ্ছে। আবহাওয়াটা বেশ ঘনিয়ে তুলেছিল অমরেশ। হঠাৎ মাঝখানে টিপ্পনি কাটল মনোরঞ্জন। তুই পটাশিয়াম সায়ানাইড খেয়েছিস কখনো? চোটে পাণ্ডুলিপি বন্ধ করলো অমরেশ। খেলে আর উপন্যাস লিখবার সুযোগ পেতুম নাকি? নাকি তোর মতো ইডিয়টকে গল্প শোনাতে হতো? আহা, বন্ধ করছিস কেন? পড়ে যা। অনিন্দ ঘরে ঢুকে তক্তপোষের একপাশে বসে পড়ল। হাত বাড়ালো অমরেশের উপন্যাসের দিকে। সেই নানা আলোর রং না? অমরেশ বিদ্যুৎ বেগে সেটা কেড়ে নিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো তার দিকে। তোরা সব সমান, খালি যাতা কমেন্ট করতে পারিস। ঠিক আমার সেই হাঙর মার্কা পাবলিশারের মতো। তোর নতুন উপন্যাসটা কেমন চলছে রে? অরুণাভ কৌতূহল প্রকাশ করল। 1 বছরে 100 কপি। গলা দিয়ে বিষ জ্বলল অমরেশের। অরুণাভ বললে, সেম। অনিন্দ অবাক হলো। কেন রে? আজকাল তো বাজারে 1 মাসে এডিশন হয় শুনতে পাই। কাদের হয়? কাদের হয়?
তক্তপোষে একটা চর বসালো অমরেশ। সেই আকস্মিক বিপর্যয়, শতরঞ্জির তলা থেকে ছোটখাটো চটপটির মতো একটা পৃথুল ছারপোকা কোথা থেকে লাফিয়ে উঠল, আর অমরেশ তাকে সংহার করবার আগেই কাঠের জোড়ের মধ্যে চটপট অদৃশ্য হয়ে গেল। ছারপোকাটার সন্ধান না পেয়ে আরো যেন হিংস্র হয়ে উঠল অমরেশ। কাদের বই বিক্রি হয়? যারা মেয়েদের কাঁদাতে পারে, পুরুষের সস্তা সেন্টিমেন্ট নিয়ে ফাঁপাতে পারে, আর গোল আলুর মতো গোল আলু একটি গল্প বানাতে পারে। তোদের সব দিকপালের দল। পরম ঘৃণা ভরে বাংলাদেশের একটি শ্রদ্ধেয় লেখকের নাম চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল। এরাই হচ্ছেন তোমাদের মাথার মণি। পড়াশুনো নেই, ইন্টেলেক্ট নেই, সামান্য ন্যাক ছিল, সেই ব্যাঙের আধুলি দিয়েই কারবার চালাচ্ছে। একেবারে হালের কথা ছেড়েই দে। মেরিডিথ হেনরি জেমস পড়েছে কেউ? প্রুস্টের এক পাতা বুঝতে পারবে? জোসেফ ক্যানরাড নাই পড়ুক, ক্যানরাড ওয়াকনের গল্পগুলোর নাম শুনেছে? 18th সেঞ্চুরি রিডার, 16th সেঞ্চুরির লেখক। মনোরঞ্জন আর একটা বিড়ি ধরালো। একদা নিজের বিদ্যার উপরে তার কিঞ্চিত শ্রদ্ধা ছিল। ইতিহাসে 3rd ক্লাস MA হবার পরে সিনিক হয়ে গেছে। এখন একটা কোচিং ক্লাসে পড়ায়, টিউশন জুটলে তাও করে। অমরেশের কথায় তার চোখ দুটো মিটমিট করে উঠল। তুমি তো তাদের মতো করে লিখলেই পারো বন্ধু। 18th সেঞ্চুরির পাঠকের কাছে 21st সেঞ্চুরির রুচি আশা করো কেন? আমি দি লাস্ট ম্যান? ওসব লিখবার আগে কলম ছেড়ে দিয়ে বরং কেরানিগিরিতে ঢুকবো। কথাটা অনিন্দর কানে বাজল। উত্তেজিত হলে এই সংকল্পটা বরাবর প্রকাশ করে থাকে অমরেশ। তার মতো বুদ্ধিজীবীর কাছে কেরানিগিরির মতো দিনও তার নেই। এতদিন এই নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি। অমরেশ চাকরি করে না, পৈতৃক বাড়ির আধখানা ভাড়া দিয়ে সেই টাকায় কোনো মতে তার চলে যায়। অবসর সময়ে বাংলা উপন্যাসে বিপ্লব আনবার স্বপ্ন দেখে সে। অরুণাভ নিয়ে ফেল করে শেয়ার মার্কেটে ঘুরে বেড়ায়, তার ঊর্ধ্ব দৃষ্টি বড় বাজারের ভাগ্যবানেদের দিকে। কালও অনিন্দ বলেছিল এবার শেয়ার মার্কেটে অরুণাভর সঙ্গেই জুটে যাবে সে। কিন্তু আজকে সকালে এই 1 ঘন্টার মধ্যে বদলে গেছে সমস্তই। অমরেশের কথাটা তার গায়ে লাগলো। অনিন্দ বললে, 90% শিক্ষিত ওই বাঙালি কেরানি, বাংলা বইয়ের তারাই রিডার। অমরেশ থাবা দিয়ে বললে, আলবাত, ট্রামে আর লোকাল ট্রেনে তারাই বাংলা বই পড়ে, পড়তে পড়তে ঘুমোয়। আইডিয়াল। অনিন্দর কান লাল হয়ে উঠল। তোমাদের 15 আনা গল্পই লেখা হয় তাদের নিয়ে। আমি লিখি না, সেই একঘেয়ে মিডল ক্লাসিজম। ওফ, হরিড। ছাঁটাই, ইনক্রিমেন্ট, অভাবের ফিরিস্তি, ফাঁকে ফাঁকে মিনমিনে প্রেম, কখনো সেক্সের খোঁচা, মারাটে বাড়ির একতলা, কল নিয়ে ঝগড়া, আর একাত্র সোশ্যালিজম। পড়া যায় না। নিয়ে ফেলে অরুণাভ মাথা নাড়ল। যা বলেছিস, ওর চাইতে ডিটেকটিভ উপন্যাস পড়া ভালো। মনোরঞ্জন বলতে যাচ্ছিল, তোমার ইন্টেলেকচুয়াল জিমনাস্টিকও, কিন্তু বলতে গিয়ে থমকে গেল। অনিন্দ নেমে পড়েছে তক্তপোষ থেকে, নিজের চটি জোড়াকে খুঁজছে। কি রে, এখনই চলি কোথায়? কাজ আছে। অমরেশের নাক পড়ে এসেছিল। নানা আলো রঙের পাণ্ডুলিপি খুলতে যাচ্ছিল আবার। এরকম একটু আদ্র ঝগড়াঝাঁটি সবসময়ই চলে। বললে, বস বস, এই চ্যাপ্টারটা শুনে যা। মনোরঞ্জনের তো কিছুই ভালো লাগে না। আর অরুণাভ এখন থেকেই বলছে, মেয়েটাকে বিষ খাওয়াসনি ভাই, লাস্টে বিয়ে দিয়ে দে। তোর ওপিনিয়নটাই জেনুইন। তাছাড়া চা আনাচ্ছি, সেই সঙ্গে গরম পকৌড়ি। অরুণাভ পুলকে উচ্ছ্বসিত হয়ে উঠল। লাভলি। কিন্তু সামনে তেলে ভাজার দোকান থেকে
বিখ্যাত গরম পকড়ি আসবার সম্ভাবনাতেও এতটুকু উৎসাহ পেল না অনিন্দ। মনের সুরটা কেটে গেছে। এক মুহূর্তে যেন বুঝতে পেরেছে এতদিনের চেনা বন্ধুর দল থেকে আজ সকালে সে একেবারে আলাদা হয়ে গেল। এদের সঙ্গে আর তার মিলবে না। আবার রাস্তায় বেরিয়ে পড়ল অনিন্দ। কালীঘাটের দিক থেকে দলে দলে মানুষ আসছে। কপালে রক্তচন্দনের ফোঁটা, হাতে প্রসাদ, গঙ্গা জলের ঘটি। আজ কি তিথি আছে কোনো? তখনই মনে পড়ল দিনটা মঙ্গলবার। শনি মঙ্গলবারে এমনিতেই ভিড় হয় কালীঘাটে। চাকরি পেলে লোকে পুজো দেয় ওখানে। সেও কি যাবে একবার? পকেটে 5 বেশি পয়সা আছে নিশ্চয়ই। কিন্তু খেয়ালি কল্পনাটা থমকে গেল। মুরু কুঁচকে এলো অনিন্দর। গাড়ি পৌঁছাই অফিস যাত্রীর ভিড়। ঊর্ধ্বশ্বাসে ছুটছে, উঠতে পারছে না। খানিক দৌড়ে ফিরে আসছে, আবার পরের গাড়ির জন্য অপেক্ষা করছে। একখানা একটু ফাঁকা ধরনের ট্রাম এলো। কয়েকটি ব্যস্ত মানুষ সেদিকে ছুটে গিয়েই নিরাশ মুখে যথাস্থানে ফিরে এলো আবার। লেডিস স্পেশাল। আর একটা সিগারেট ধরিয়ে অনিন্দ ভাবতে লাগলো, অমরেশই কি ঠিক বলেছিল? এই অফিস করতে করতে, এই কেরানিগিরির ধান্দায় দিনের পর দিন তার মনটা বিন্দু বিন্দু করে মরে আসবে। কোনো মতে বেঁচে থাকা, একটা দিন কেটে গেলে আর একটা দিনের কথা ভাবতে থাকা, ইনক্রিমেন্টের চিন্তা, ছোটখাটো দাবি দাবা, এর ভেতরেই একটু একটু করে শুকিয়ে আসবে সে। তখন কোথাও কোনো রং থাকবে না, রূপ থাকবে না। অমরেশের আধুনিক চিন্তার একটা বর্ণ তার মাথায় ঢুকবে না। কোনো জমাট গল্পওয়ালা বাংলা উপন্যাস কোলের উপর মেলে রেখে লোকাল ট্রেনের দোলায় দোলায় সে ঝিমুতে থাকবে। হরেনবাবুকে মনে পড়ল। পাড়ার লোক। 9:30 বেরিয়ে যান, 5:30 পুজো হয়ে ফেরেন। চশমাটা তখন নাকের সামনে ঝুলে আসে। হাতের ছাতাটার উপর যেন ভর দিয়েই বাড়ি ফেরেন ভদ্রলোক। তারপর কারণে অকারণে ছেলে মেয়েগুলোকে ধরে প্রহার, স্ত্রীর সঙ্গে কুৎসিত কলহ। আত্মহত্যা করবো আমি, নইলে তুমি আর তোমার এই শুয়োরের পাল একদিন ছিঁড়ে খাবে আমাকে। করো না আত্মহত্যা, কি বারণ করেছে তোমাকে? স্ত্রীর ঝাঁঝালো জবাব আসে। সে তো বটেই, কিন্তু আমি মরলে যে হব্বিসি করতে হবে, মাছের মুড়ো আর যে চিবুনো চলবে না, সেটা খেয়াল আছে তো? মাছের মুড়ো এই 20 বছরে চোখে দেখিয়েছ নাকি কোনোদিন? স্ত্রীর গলায় যেন ঝাঁঝা করে খুঁড়ের শান পড়ে। যে সুখে রেখেছ, এর চেয়ে হব্বিসিও আমার ঢের ভালো। এইসব শুনতে শুনতে কতদিন ঘড়াম ঘড়াম শব্দে নিজের জানলা বন্ধ করে দিয়েছে অনিন্দ। ভেবেছে মানুষ কি কদর্য হয়ে যায় কখনো কখনো। এখন তার চোখের সামনে এইগুলোই যেন প্রেতচ্ছায়ার মতো দুলতে লাগলো। সেও কি আজ থেকে ওই হরেনবাবুর ভাগ্যকেই বেছে নিয়েছে? আজ থেকে 20 বছর পরে তারও কি? ধ্যাত! বিরক্ত হয়ে সিগারেট ছুঁড়ে ফেলল অনিন্দ। আর ফেলেই অনুতপ্ত হলো, হাতখানাও খাওয়া হয়নি। কিন্তু আর কুড়িয়ে নেওয়াও চলে না, কারণ একেবারে রাস্তার ঝাঁঝরির মুখে খানিকটা পানের পিকের উপরে গিয়ে পড়েছে ওটা। আশ্চর্য তার মন। 4 বছর চেষ্টার পরে চাকরি হয়েছে। আর মাস 6 মাত্র দেরি হলে 24 পেরিয়ে যেত। সরকারি চাকরি আর জুটত না তখন। একেবারে শেষ মুহূর্তে শিখে ছেড়েছে বলতে গেলে। এত বড় একটা সৌভাগ্যে কোথায় সে আনন্দে উপচে পড়বে? তার বদলে একটা সেলোমেলো দুর্ভাবনার ভিতরে ঘুরপাক খাচ্ছে। পাগলামি আর কাকে বলে? অমরেশের কথা ছেড়ে দাও, ওর উপন্যাসের মতোই ওর কথার কোনো অর্থই হয় না। হরেনবাবু রোগা ডিসপেপটিক লোক। মাসে 2000 টাকা মাইনে পেল, স্ত্রীর সঙ্গে ঝগড়া করত, না করে থাকতেই পারত না। কারণে অবান্তর ভাবনার জাল বুনে
কেন সে এইভাবে বিমর্ষ হয়ে উঠছে? আশ্চর্য। সামনে সিনেমার একটা পোস্টার চোখে পড়বার সঙ্গে সঙ্গে চিত্র তারকার মুখে ভেসে উঠল নমিতা। অথচ নমিতার কাছেই সবচাইতে আগে যাওয়া উচিত ছিল তার। চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে যাকে মনে পড়া স্বাভাবিক ছিল, কি করে এতক্ষণ তাকে ভুলে গিয়েছিল সে? অনিন্দ আবার নিজেকে ধিক্কার দিয়ে বললে, আশ্চর্য। মালিগঞ্জের একখানা ট্রাম ভাগ নিচ্ছিল। আরো 10 জন ছুটন্ত কেরানির ভঙ্গিতে ঊর্ধ্বশ্বাসে ট্রামটার দিকে দৌড়ল অনিন্দ। উঠে পড়ল এক লাফে। নামলো এসে ফার্ন রোডের মোড়ে। 2 বোন, নমিতা সমিতা। সমিতা বিয়ে পড়ছে। নমিতা একটা স্কুলের টিচার। ওই গার্লস স্কুলে কয়েক মাসের টেম্পোরারি চাকরি করতে গিয়ে নমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অনিন্দর। প্রথম দিনেই দুজনে মিলে রুটিন ঠিক করে নিয়েছিল নিজেদের। স্কুল অনিন্দকে 4 মাস পরেই ছাড়তে হলো। চাকরিটা ম্যাটারনিটি লিভের, কিন্তু পরিচয়টা টিকেই রইল নমিতার সঙ্গে। দুজনে কাছাকাছি এলো, একসঙ্গে চা খেলো অনেকদিন। লেকের ধার দিয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে দুজনেরই মনে হলো সারাটা জীবন যদি এমনই ভাবে পাশে পাশে চলতে পারা যেত। কিন্তু বেকার অনিন্দ কথাটাকে ভাববার আগেই আতঙ্কের অন্ধকারে তলিয়ে দিলে। আর ক্লান্ত স্কুল মিস্ট্রেস নমিতা শ্রান্তভাবে কোনো ঘুম ভাঙা রাতের নিঃসঙ্গ প্রহরীগুলির জন্যে সেটা সরিয়ে রাখল। আপাতত এইসব বিলাসিতা তাদের জন্য নয়। ইন্টারমিডিয়েটের আগে কখনো কখনো পড়াতে যেত সমিতাকে, আর পড়ার ফাঁকে ফাঁকে আভাস দিত সমিতাই। আজকাল তো এদিক প্রায় ভুলেই যাচ্ছেন। সময় পাই না। আমার জন্য বলিনি। সমিতা অল্প একটু হেসে বলতো, আপনি মাঝে মাঝে এলে দিদির মেজাজটা ভালো থাকে। কারণে অকারণে আমাকে বকুনি খেতে হয় না। পাকামো করতে হবে না, পড়ো। বাপ মা পাকিস্তানে, 2 বোন কলকাতায় একখানা ঘর নিয়ে থাকে। দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি, সামান্য ভাড়া দিতে হয়। একটি ঘরেই 2খানা তক্তপোষ, 2টি চেয়ার, সমিতার পড়ার টেবিল। ঘরের কোনায় একটুখানি কাঠের পার্টিশন, 2 বোনের রান্নাঘর। পার্টিশনের ওপার থেকে চা নিয়ে বেরিয়ে আসতো নমিতা। অনিন্দর সামনে চায়ের পেয়ালা রেখে ঘামে ভেজা কপালের উপর লেপটে থাকা কয়েকটা ঝুড়ো চুল সরিয়ে দিয়ে হয়তো জিজ্ঞেস করত, কি বলছিল সমী? সমিতা জবাব দিত, কিছু না দিদি, কিছু না। লজিকের কয়েকটা ফ্যালাসি বুঝে নিচ্ছিলুম। ফার্ন রোড দিয়ে এগোতে এগোতে অনিন্দ ভাবছিল, নমিতা নিশ্চয় স্কুলে বেরিয়ে গেছে এতক্ষণে। সমিতার কলেজ হয় সকালে। সে ফিরে এসেছে ঘরে। খবরটা তাকেই দিয়ে যাবে। সন্ধ্যের দিকে আসবো, দিদিকে থাকতে বলে দিও। কিন্তু দেখা হলো নমিতার সঙ্গে। সমিতা টেবিলে বসে কি যেন লিখছিল সে। এসো এসো। খুশিতে আলো হয়ে উঠল নমিতার মুখ। হঠাৎ হঠাৎ এ সময় যে? কি করে তুমি টের পেলে আজ আমাদের স্কুলের ফাউন্ডেশন ডের ছুটি? ইনস্টিংক্ট। শোনো, মিষ্টি খেতে এলুম। চাকরি পেয়েছি। পেয়েছো? সত্যি? আনন্দে ছেলে মানুষের মতো হাততালি দিয়ে উঠল নমিতা। সত্যি চাকরি পেয়েছো? কোথায়? কবে থেকে? হলদে খামখানা এগিয়ে দিলে অনিন্দ। প্রায় ছো মেরে চিঠিটা নিলে নমিতা। চোখ দুটো জল জল করছে তার। কিন্তু লাইন কয়েক পড়ে মুখের আলোটা নিভে গেল। পাতলা ভ্রু দুটোর উপর ছায়া ঘনালো একটুখানি। কলকাতা নয়, খড়গপুরে। বেশি দূর তো নয়, মেল ট্রেনে চট করে চলে আসা যায়। তা নয়, তবু। নমিতা কিছুক্ষণ চুপ করে বসে রইল। একটু আগে যে খুশির আলোটা ঝলমল করে উঠেছিল, স্কুল মাস্টারির ক্লান্ত অবসাদে সেটা কোথায় তলিয়ে গেল আবার।
কি ভাবছো? ভাবছি ভাবছি চাকরিটা কলকাতায় হলেই খুব ভালো হতো। আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস রিটায়ার করছেন মাস তিনেক পরে। তার জায়গায় চান্সটা আমিই পাবো। মাইনেও কিছু বাড়বে। তুমি যদি কলকাতায় থাকতে পারতে। যে কথা নমিতা বলতে বলতে থেমে গেল। সেগুলো এক মুহূর্তে অনিন্দর মাথার মধ্যে বিদ্যুৎ আনল। চাকরি, টাকা, স্বার্থ। অনিন্দ কলকাতায় থাকলে লেকের ধারে স্বপ্নটাকে একবার জাগিয়ে তোলা যেত, ভাবা যেতে পারত। দুজনের রোজগারে কোনো মতে ভদ্রভাবে বাঁচাও যায় হয়তো। কিন্তু নমিতা কি চাকরি ছেড়ে দিয়ে খড়গপুরে যেতে পারে এক সামান্য কেরানির অভাবের সংসারে? আরও বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হবার সম্ভাবনাটা এত কাছেই এগিয়ে এসেছে যখন। আর হেডমিস্ট্রেস হবার ফরম লগ্নটি বা এমনকি সুদূর। তার মাইনে তো রীতিমতো কুলীন। অনিন্দ মুহূর্তে অনুভব করল কেবল অমরেশের আড্ডাই নয়, এই চাকরিটা পাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত ঘাটগুলো তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কেউ যেন হঠাৎ একটা বন্যার নদীতে ভাসিয়ে দিয়েছে তাকে। বলতে পারত, একদিন হয়তো কলকাতায় বদলি হয়ে আসব। কিন্তু সে কথা বলতে আর তার প্রবৃত্তি হলো না। সেই অভিশপ্ত হলদে খামটা কুড়িয়ে নিয়ে বলল, অনেক বেলা হয়ে গেছে, আসি আজকে। নমিতা তখনও হয়তো সেই হিসেবের মধ্যেই মগ্ন হয়েছিল। অন্যমনস্কভাবে বললে, চা খাবে না? আজ থাক, যাওয়ার আগে একদিন আসবো। আচ্ছা। রাস্তায় বেরিয়ে সবে যে সিগারেটটা ধরিয়েছিল সেটাও ছুঁড়ে ফেলল অনিন্দ। কিন্তু এমন অপচয়ের দিকটা সে খেয়ালও করল না এবার। আর বড় বড় পায়ে রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে যেতে যেতে তার মনে হলো, ফার্ন রোডে সে আর ফিরবে না, কখনোই না। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অনেক দূরের কুলে নমিতার মূর্তিটা এখনই ঝাপসা হতে শুরু করেছে। যখন বেকার ছিল তখন সম্ভাবনার সীমা ছিল না। কিন্তু চাকরির এই বৃত্তটার ভেতরে এই মুহূর্তে জীবনের কাছে, নমিতার কাছে সম্পূর্ণ ফুরিয়ে গেল সে। চাকরি পাওয়ার প্রথম দিনেই সমস্ত পৃথিবীটা এমন কদর্য বিস্বাদ হয়ে যায়, কে জানতো?